বাংলাদেশে বর্তমানে সবাই যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতেছে সেটা হচ্ছে আমাদের আহ, দেশের প্রধান বন্দর চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। জার্নাল অব কমার্সের মতে চট্টগ্রাম বন্দরে অব্যবস্থাপনা এবং অদক্ষতার জন্য প্রতি বছর ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রায় 1.1 বিলিয়ন ডলার। এবং এই তথ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকার যখন সামনে নিয়ে আসে তখনই সবার প্রস্তাবনা উঠে যে এই বন্দর কি আসলে বর্তমান যেভাবে চলতেছে এভাবে চলবে নাকি নতুন করে বিনিয়োগ নিয়ে আসবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। এই জন্য সরকার ডিপি ওয়ার্ল্ড নামে একটা বৈশ্বিক কন্টেইনার হ্যান্ডেলিং কোম্পানিকে দায়িত্ব দিতে চাচ্ছে এই চট্টগ্রাম বন্দর অপারেট করার জন্য। মূলত এটাই নিয়ে হচ্ছে ঝামেলা। বাংলাদেশের এক পক্ষ মানুষ বলতেছে যে এই ডিপি ওয়ার্ল্ডকে যদি আমাদের চট্টগ্রাম বন্দরের অপারেট করার জন্য দিয়ে দেওয়া হয় তাহলে নাকি পুরো দেশটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর আরেক পক্ষ চাচ্ছে যে যেহেতু চট্টগ্রাম বন্দরে আমরা জানি সেখানে অনেক অব্যবস্থাপনা, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এবং কোনো কোনো জায়গায় আসছে যে প্রায় 200 কোটি টাকা মতো ডেইলি ওখানে চাঁদাবাজি হয়। এসব জিনিস থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বৈদেশিক অপারেটর নিয়ে আসতে হবে। এই ডিপি ওয়ার্ল্ডটা কি? এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক একটা কন্টেনার হ্যান্ডলিং কোম্পানি। বর্তমানে তারা বিশ্বের প্রায় 84টি দেশে এই কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমটা পরিচালনা করে আসছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, চীন, পাকিস্তান, মায়ানমার, আহ, প্রত্যেকটা দেশেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবার আসুন আমাদের চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থাটা কি। এই লাস্ট 2024-25 অর্থ বছরে আমাদের এই চট্টগ্রাম বন্দর থেকে আয় হয়েছে মাত্র 2,910 কোটি টাকা বা তার থেকে একটু বেশি, 3,000 কোটি টাকা থেকে কম। বিশ্বব্যাংকের 2023 সালের পোর্ট কন্টেইনার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 405টা বন্দরের মধ্যে আমাদের এই চট্টগ্রাম বন্দরের স্থান কত জানেন? মাত্র 337তম। অর্থাৎ আপনি দেখেন এই পুরো বিশ্বে যত বন্দর আছে তার মধ্যে আমাদের বন্দরের অবস্থানটা কোথায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2021 সালে আমাদের এই চট্টগ্রাম বন্দরটাই অদক্ষ বন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের গড় অবস্থানকাল কত জানেন? 11.5 দিন, প্রায় 12 দিন গড় অবস্থানকাল। যেখানে উন্নত দেশগুলোতে বা যেসব দেশ বৈদেশিক অপারেটর দিয়ে পরিচালনা করতেছে সেখানে গড় অবস্থানকাল সর্বোচ্চ 1 থেকে 2 দিন হয়ে থাকে। চট্টগ্রাম বন্দরে প্রতি ঘন্টায় একটা ক্রেন 15 থেকে 20টা কন্টেনার হ্যান্ডেলিং করতে পারে, যেখানে বৈদেশিক স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 35 থেকে 40টা। তবে বিগত সরকার পালানোর পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই পারফরমেন্সটা 4 থেকে 5% বৃদ্ধি পাইছে। এবার আসুন যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটার কি অবস্থা। এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটা 2007 সালে সাইফ পাওয়ারটেক লিজ নেয় এবং আমরা জানি এই সাইফ পাওয়ারটেক ছিল বিগত সরকারের খুবই আস্থাভাজন লোক এবং সেখানে অনেক ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ। জুলাই মাস পর্যন্ত তাদের মেয়াদ ছিল। বর্তমানে এই নিউ মর্নিং টার্মিনালে যেসব ট্রেনগুলো আছে সবগুলাই মোটামুটি ম্যানুয়ালি কাজ করতেছে। এই পুরো মে মাসে এই নিউ মর্নিং টার্মিনালে কয়টা কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে জানেন? মাত্র 757টা। এবং স্পেসিফিক যদি নিউ মর্নিং টার্মিনালে বলি সেখানে হচ্ছে আপনার 849টা কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। এবার আসুন যদি আমরা বিদেশি অপারেটর এই ডিপি ওয়ার্ল্ডকে আমাদের বন্দরকে পরিচালনা করার জন্য দিই একটা সার্টেন পিরিয়ডের জন্য, তারা কি কি করবে আমাদের জন্য। এখন যেমন একটা জাহাজকে গড়ে 11 দিন আমাদের বন্দরে অবস্থান করতে হয়, তারা আসলে এই জাহাজের অবস্থানকালকে তারা 1 থেকে 2 দিনের মধ্যে আনার চেষ্টা করবে। আমাদের পোর্টের বর্তমান সক্ষমতা হচ্ছে প্রতি ঘন্টায় প্রায় 21টা কন্টেনার হ্যান্ডেলিং করা এভারেজে। এই ডিপি ওয়ার্ল্ড আসলে সেটাকে তারা 30 থেকে 35টা কন্টেইনার হ্যান্ডেলিং এ নিয়ে যেতে পারবে। একটা জাহাজ যদি বন্দরে একদিন অপেক্ষা করে বা তাদের আনলোড টাইম যদি একদিন বাড়তি লাগে তাহলে 12 থেকে 20 হাজার ডলার পর্যন্ত তাদেরকে জরিমানা গুনতে হয়। এরকম প্রতিদিন যদি 2-4টা জাহাজ এরকম বন্দরে অপেক্ষা করা লাগে তাহলে দেখেন এই কত টাকা আমাদের সেভ হবে। ডিপি ওয়ার্ল্ড যে চুক্তিটা করতেছে সেখানে বলা হচ্ছে যে পুরাতন যেসব জিনিসপত্র আছে অ্যানালগ বা ম্যানুয়াল সবগুলা তারা চেঞ্জ করে নতুন অটোমেটিক আইটি সিস্টেম নিয়ে আসবে
এবং এসব ট্রেনগুলো অটোমেটিক কাজ করে ওইদিকে তারা ফোকাস দিবে। ফলে রেগুলার পারফরমেন্স থেকে বলা যায় যে বহুগুণ পারফরমেন্স বৃদ্ধি পাবে। এখানে বলা হচ্ছে তারা শুধু ওই যে টার্মিনালটা দেওয়া আছে নিউ বোরিং টার্মিনাল ওইটাই অপারেট করবে এবং ওই অপারেশনে আপনার যেই সব লোকবল লাগবে তা বাংলাদেশ থেকেই সাপ্লাই করা হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ল্ড আমাদের এখানে যদি বিনিয়োগটা করে, এখানে কোনো সরকারের কোনো ইনভেস্টমেন্ট থাকবে না। তারা ইনভেস্ট করবে, তারা আমাদেরকে প্রফিট শেয়ার করবে। পাশাপাশি তারা যে বিনিয়োগটা করবে একটা সার্টেন সময়ে তারা এই তাদের বিনিয়োগের টাকাটা যখন চলে আসবে তখন তারা এখান থেকে চলে যাবে। তখন এই বন্দরটা এই টোটাল অটোমেশন করে দিল, আপগ্রেড করে দিল এবং বন্দরের ম্যানেজমেন্টের দক্ষ লোক সৃষ্টি করলো, আমাদের আমাদের যে লোকবল সৃষ্টি হলো, এগুলো সবগুলো এখন একেবারেই আমাদের নিজস্ব আওতায় চলে আসবে। তাহলে দেখেন আপনি একটা জিরো ইনভেস্টমেন্টে যদি আপনি তাদেরকে দিয়ে থাকেন তাহলে তো এখানে লসের কি আছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা হচ্ছে সার্বভৌমত্বের হুমকি। একটা বন্দর দিয়ে আপনি সার্বভৌমত্বের হুমকি বলতে কি বোঝেন? কি আমাদের ইউএসএ বা অনেকে ইসরায়েলের কথা বলতেছে, অনেকে বলতেছে ভারতের কথা যে তারা আমাদের এখানে অ্যাক্সেস নিয়ে নিবে। যদি কোনো অবৈধ জিনিসপত্র আসে তাহলে আমাদের কিছু করার থাকবে না। এই যে ডিপি ওয়ার্ল্ড এত এত দেশের যেসব দেশে বন্দরে গুলোতে আমরা অপারেশন করতেছি সেখানে কি কোনো আজ পর্যন্ত শুনছেন কোনো হুমকি সৃষ্টি হয়েছে? উল্টো একটা আপগ্রেড বন্দর তৈরি করতে পারবো যেখানে আমাদের বর্তমানে এই বন্দর থেকে মাত্র আয় হচ্ছে ৩,০০০ কোটি টাকার মতো, ৩,০০০ কোটি টাকা থেকেও কম। সেখানে আমরা ওই বন্দর থেকে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার আমরা আয় করতে পারবো। আমাদের তো সেই ক্যাপাসিটি আছেই। তাহলে কেন আমরা এই জিনিসটার সুযোগটা হাতছাড়া করব? আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগামী ২০২৬ সালে আমরা এই এলডিসি থেকে বের হয়ে যাব। তখন আমাদের এক্সপোর্ট বাড়বে, তখন আমাদের আমদানি বাড়বে, রপ্তানি বাড়বে, সবগুলাই বাড়বে। দেশের ইকোনমি বড় হবে এবং ওই ইকোনমিতে যদি আমরা এই বন্দরকে সাজিয়ে না নিতে পারি তাহলে তো আমরা যে এর মধ্যম আয় দেশে যাব সেখানে তো আমরা সাস্টেইন করতে পারবো না। আরেকটা হচ্ছে লালদিয়া টার্মিনাল, যেটা দেখা যাচ্ছে যে ম্যাপে দেখেন আপনি ওইখানে কোনো কিছুই নেই, একটা খালি জমি। এই জমিতেই তারা নতুন করে টার্মিনাল করবে, নতুন করে কন্টেনার হ্যান্ডলিং এর জন্য যা যা করা দরকার সব কিছু ওখানে ইনভেস্ট করবে এবং বলা হচ্ছে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করা হবে। ইনভেস্ট করে তারা আমাদেরকে কিছু প্রফিট পার্সেন্টেজ দিবে। দেন পরবর্তীতে তারা যখন ৩০ বছরের মধ্যে তারা যখন তাদের বিনিয়োগটা চলে আসবে তখন তারা এখান থেকে চলে যাবে। এই যে তারা উইদাউট এনি ইনভেস্টমেন্ট বাংলাদেশ একটা পোর্ট বা একটা কন্টেইনার টার্মিনাল পাচ্ছে, এটা তো আমাদের জন্যই হচ্ছে। এই যে কোর যে জিনিসগুলা এই জিনিসগুলা আমরা বুঝতে চাচ্ছি না বা বোঝার চেষ্টাও করতেছি না। সারা বিশ্বে বিভিন্ন বন্দর, এয়ারপোর্ট, রেলওয়ে এগুলা বিদেশি কোম্পানিদের মধ্যে দিয়ে পরিচালিত হয়ে তারা তাদেরকে নতুন নতুন ডিজিটালাইজেশনে নিয়ে আসতেছে। কিন্তু আমরা কিছু করতে গেলে সেখানে এই সমস্যা ওই সমস্যা। আপনি বিশ্বের দিকে তাকান, যেখানে একটা উদাহরণ পাবেন যে এইটার সমস্যা তাহলে আপনি উদাহরণ দিতে পারেন, কিন্তু যেখানে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এখানে এই কথাগুলো বলার যুক্তি কি আছে? আশা করি সরকার একটা ভালো ডিসিশন নিবে। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, একটা চাকরি নিতে কোথাও ঘুষ লাগবে না, একটা কাজ করতে যেখানে ঘুষ দেওয়া লাগবে না, এইরকম একটা স্বচ্ছ বাংলাদেশ চাই।